আচ্ছা, তাহলে আমরা রাইটিং টাস্ক টুটা নিয়ে পড়বো। এটা একাডেমিক এবং জেনারেল, বোথই সেম, দুইটাই সেমই আর কি। হ্যাঁ, জেনারেলের রাইটিং টাস্ক ওয়ানটা ডিফারেন্ট। ঠিক আছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি ম্যাম। আচ্ছা, তো রাইটিং টাস্ক টুতে কি কি ধরনের কোয়েশ্চেন গুলো আসে? হ্যাঁ, একটা আসে হচ্ছে একটা টপিক দেয়া থাকে, তারপরে বলে যে আপনার অপিনিয়নটা জানতে চায়। আর একটা আসে হচ্ছে একটা টপিক থাকে, সেটাকে বলে ডিসকাস করতে। হ্যাঁ, আরেকটা আসে যে একটা প্রবলেম দেয়া থাকে, যে ধরেন পরিবেশ দূষণ বা যে কোনো ধরনের একটা প্রবলেম দেয়া থাকবে, এটার একটা সলিউশন চায়, যে এটার রিজনস গুলা কি কি, এই প্রবলেমের, এটার সলিউশন কি হতে পারে, এরকম দেয়। তারপর অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এটা তো আপনারা দেখেছেনই মনে হয়, যদি হচ্ছে ক্যামব্রিজের বইগুলো ওলটপালট করে থাকেন তো দেখতে থাকবেন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। আর 5 নাম্বার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, যে কোনটা বেশি, অনেক সময় এভাবে দেয় যে ডাজ দি অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজের থেকে বেশি, এরকমও দেয়। ঠিক আছে, এই কয় ধরনের হচ্ছে রাইটিং টাস্ক টু গুলো আসে। এটা একটা এসে, রাইটিং টাস্ক টুটা, এটার জন্য সময় থাকে 40 মিনিট, এবং 250 ওয়ার্ডের একটা এসে লিখতে হয় আপনার। ঠিক আছে, তো মেক শিওর করবেন আপনারা যেন 250 ওয়ার্ডের থেকে একটা ওয়ার্ডও কম না হয়। একটা ওয়ার্ড কম হলেও কিন্তু নাম্বার কমে যাবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে বাসায় লিখে লিখে আপনার এটা হচ্ছে একটা আয়ত্ত রাখতে হবে, যে আমার 2 পেজ লিখলে কি 250 ওয়ার্ড এক্সিড করে যায় বা কিছু। ঠিক আছে, এই জিনিসটা নিজের বাসায় লিখে লিখে এটাকে প্র্যাকটিসে আনতে হবে। হ্যাঁ, আমার রাইটিং এ নাম্বার ছিল 7। তো হচ্ছে আজকে আমার নিজের কিছু ট্রিক্স বা হচ্ছে কি নিয়মে লিখলে হচ্ছে ভালো নাম্বার পেতে পারেন, সেটা আমি হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যে কোনো জিনিসে যদি আসে না যে এগ্রি ডিসএগ্রি অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে মানে আপনি বুঝতে পারতেছেন না কোনটা লিখবেন। হ্যাঁ, মনে করতে পারেন যে এগ্রি করলে বেশি পারবো, ডিসএগ্রি করলে কম পাবো নাম্বার, এরকম কিছু নাই। ঠিক আছে, আপনি যেটা লিখলে পয়েন্ট বেশি দেখাতে পারবেন, যে যদি মনে করেন আপনি ডিসএগ্রি লিখলে আমি পয়েন্ট বেশি দেখাতে পারবো, বেশি লিখতে পারবো, বেশি লজিক্যাল কথা লিখতে পারবো, সেই ক্ষেত্রে আপনি ডিসএগ্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এগ্রিও করতে পারেন। যেটাই করবেন সেটার পক্ষে সুন্দর করে যুক্তিগুলো দেখাবেন। সেম ফর এই দিস ওয়ান, 5 নাম্বার। হ্যাঁ, যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যদি এভাবে চায় যে কোনটার পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড, এভাবেও আসতে পারে সেম কথাই। হ্যাঁ, তো আপনার যদি মনে হয় আপনি নেগেটিভ সাইডে বেশি পয়েন্ট লিখতে পারবেন, গো ফর ইট। ঠিক আছে, যেটাতে আপনি বেশি লিখতে পারবেন সেটাই আপনি চুজ করবেন। ঠিক আছে, কিন্তু কথাগুলো অবশ্যই লজিক্যাল হইতে হবে, অবশ্যই। হাবিজাবি কথা লিখে যে কোনো আগামাথা নাই এরকম লিখলে কিন্তু হবে না। ঠিক আছে। আচ্ছা, এবং দেখতে হবে আমার ওই যে যেটা বললাম অ্যান্সার গুলো লজিক্যাল বা রেলিভেন্ট হয় কিনা, এবং সাথে হচ্ছে আপনার যদি কিছু এক্সাম্পল অ্যাড করেন সেই ক্ষেত্রে নাম্বার ভালো আসবে। এখন আমি অবশ্যই বলে দিব কখন কি ধরনের এক্সাম্পল অ্যাড করতে হয়। ঠিক আছে, আর লিঙ্কার্স ইউজ করলে, এটা একটা বলে রাখি, লিঙ্কার্স ইউজ করলে নাম্বার ভালো আসে। ঠিক আছে, লিঙ্কার্স এর লিস্টও আমি দিয়ে দিব, টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন একটা কথা বলে রাখি, না হলে আমি পরে দেখা যাবে পরে ভুলে গেছি। আহ গুগলের মানে এই যে রাইটিং টাস্ক টু, হ্যাঁ, এগুলোর স্যাম্পল অ্যান্সার গুলা গুগল থেকে দেখবেন। আমি তো কিছু দেখাবোই, কিন্তু গুগল থেকে দেখবেন। হ্যাঁ, কারণ সব তো আমার পক্ষে দেখানো সম্ভব না, গুগল হচ্ছে আমাদের অনেক বড় বন্ধু। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিভাবে মানে অ্যান্সারটা দেখতে হয়, স্যাম্পল অ্যান্সারটা, আপনার যে রাইটিং এর কোয়েশ্চেনটা, এটা আপনি গুগল বারে লিখবেন, লিখে লেখা শেষ হলে হাইফেন দিয়ে ব্যান্ড 9 অ্যান্সার লিখে সার্চ দিবেন। ঠিক আছে, তো দেখবেন অনেক ওয়েবসাইট আসে। আপনি রাইটিং 9 ওয়েবসাইটটা ভালো, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আরো অনেক ওয়েবসাইট আছে, আইএলস মেন্টর বা এরকম, আপনি ওখানে ঢুকে ব্যান্ড 9 যে অ্যান্সার গুলো আছে, স্যাম্পল অ্যান্সার, ওগুলো দেখতে পারেন। ওগুলো দেখলেও আপনার একটা আইডিয়া হবে। ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা আমাদের এই যে স্কোরিংটা যে হয়, কিসের কিসের উপরে স্কোরিংটা হয়, ঠিক আছে? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন, হ্যাঁ? আচ্ছা, কোহেরেন্স এন্ড কোহেশন, হ্যাঁ, যে অ্যান্সারটা কতটুকু লজিক্যাল হচ্ছে, প্রপার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন প্রেজেন্ট কিনা, তারপর হচ্ছে ওই যে আমার মেইন পয়েন্ট গুলো কতটুকু লজিক্যাল বা রেলিভেন্ট, হ্যাঁ, তারপর আমার লিঙ্কিং ওয়ার্ডস গুলো অ্যাকুরেট কিনা, হুম, আর লিঙ্কিং ওয়ার্ডস এ ভ্যারাইটি আছে কিনা, হ্যাঁ, এগুলোর উপরে এই নাম্বারটা ডিপেন্ড করে, ঠিক আছে? তারপর লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনার ভোকাবুলারি কতটুকু সমৃদ্ধ, হ্যাঁ, যে ভোকাবুলারি কতটুকু আমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড আমি ইউজ করতে পারছি, এবং আমার স্পেলিং গুলো কতটুকু অ্যাকুরেট, স্পেলিং মিস্টেক যেন না হয়। আচ্ছা, একটা কথা বলে রাখবো, ওয়ার্ডের রিপিটেশন করা যাবে না, হ্যাঁ। আপনি যদি কোন প্যাসেজের কোন এক জায়গায় গুড লিখে ফেলেন, ঠিক আছে, পরের বার কি লিখবেন? গুড লিখবেন না, নাইস লিখেন। এরপরে আবার যদি ইউজ করতে হয়, নাইস না লিখে ওয়ান্ডারফুল লেখেন। এরপরে আবার ইউজ করতে হলে ওয়ান্ডারফুল না লিখে মার্ভেলাস লিখেন। ক্লিয়ার? ওয়ার্ডের কোনো রিপিটেশন করবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। গ্রামাটিক্যাল রেঞ্জ তো বুঝতেই পারতেছেন যে আমার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কি সেটা, হ্যাঁ, মিক্স অফ কমপ্লেক্স এন্ড সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এখানে ঠিক আছে লিখেছে, সমস্যা নাই, বাট আমি বলবো যে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করলে নাম্বার ভালো আসে, হ্যাঁ। আর অবশ্যই এই যে ক্লিয়ার এন্ড কারেক্ট গ্রামার, গ্রামারের গ্রামাটিক্যাল মিস্টেক যেমন যদি ধরেন আই হ্যাভ না লিখে আই হ্যাভ লিখলেন, বা ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস অ্যাড করলেন না ভার্বের সাথে, হ্যাঁ, এই জিনিসগুলো হলে হচ্ছে এই যে নাম্বার গুলো কাটা যায়। হয়তো পুরো প্যাসেজে একটা ভুল হলে কাটবে না, কিন্তু যদি এটা রিপিটেটিভ হতে থাকে, 4-5টা ভুল করছেন, তখন অবশ্যই আপনার নাম্বার কাটা যায়, ঠিক আছে? টাস্ক অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখানে আপনার যেইটুকি লিখেছেন পুরোটুকু কমপ্লিট কিনা জিনিসটা, হুম, এবং আপনার আইডিয়াটা ক্লিয়ার কিনা, কম্প্রিহেন্সিভ কিনা, মানে এই আইডিয়া কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে যে জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা, হ্যাঁ। তারপর অবশ্যই এই যে রেলিভেন্ট কিনা, এবং স্পেসিফিক এক্সাম্পল আছে কিনা। এক্সাম্পল মাস্ট দিতেই হবে, এক্সাম্পল দিলে ভালো নাম্বার আসে, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কাউন্ট, যে যেটা বলছিলাম 250 ওয়ার্ড মানে 250 ওয়ার্ডই লিখতে হবে, কম হওয়া যাবে না। আপনি লাগলে 250 ওয়ার্ড এক্সিড করে যান, কোনো সমস্যা নেই, বাট 250 ওয়ার্ডের কম যেন না, ঠিক আছে? একটা ওয়ার্ড কম হলেও এটা আপনাকে ধরবে। আচ্ছা, এটা গেল। এবার আমরা দেখি, আমরা যে একটা রাইটিং টাস্ক 2 তে একটা এসে লিখবো, এসেটার কি কি পার্ট থাকবে, ঠিক আছে? একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে বডি প্যারাগ্রাফ থাকবে। বডি প্যারাগ্রাফটা হচ্ছে আপনি যেই কয়টা পয়েন্ট দেখাতে পারবেন সেটা, ঠিক আছে? 2টা বডি প্যারাগ্রাফ মিনিমাম লিখবেন, আর বেশি লিখতে পারলে চাইলে 3টাও লিখতে পারেন, কিন্তু 2টা বডি প্যারাগ্রাফ আর ইন্ট্রোডাকশন আর কনক্লুশন সহই দেখা যায় যে 250 ওয়ার্ড এক্সিড করে যায়, ঠিক আছে? এর বেশি লিখতে গেলে দেখা যাবে আপনি টাস্ক 1 আবার শেষ করতে পারবেন। এই কারণে 2টা বডি প্যারাগ্রাফই আমি লিখতে বলবো, ঠিক আছে? আর এর বেশি যদি লিখতে পারেন, রাইটিং স্পিড ভালো হয়, অবশ্যই গো ফর ইট, ঠিক আছে? আর কনক্লুশন। আচ্ছা, এখন বডি প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকে? আমার ফার্স্ট বার আমি যখন আইএলটিএস দিয়েছিলাম, আচ্ছা এখানে আপনাদেরকে একটা আমি আইএলটিএস এর একটা কোয়েশ্চেন দেখাই যে কিরকম আসে, হ্যাঁ। আহ, এটা হচ্ছে 16 নাম্বার জেনারেলের, একাডেমিক না, জেনারেলের 16 নাম্বার বই থেকে নেওয়া এই টপিকটা। আচ্ছা, এটা আমরা একটু পড়ি, হ্যাঁ। আপনি কিন্তু 40 মিনিট সময় পাবেন, হ্যাঁ। আচ্ছা, রাইটিং যখন শুরু হবে, প্রথমে তো লিসেনিং থাকবে, দেন রিডিং থাকবে, দেন রাইটিং থাকবে। রাইটিং এ কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে আপনার টাস্ক 1 প্রথমে লিখতে হবে, দেন টাস্ক 2 লিখতে হবে। আপনি যেটা দিয়ে শুরু করেন, ঠিক আছে? এখন টাস্ক 2 বড়, এটা ইম্পর্টেন্ট বেশি, সো আমি সাজেস্ট করব টাস্ক 2 দিয়ে লেখা শুরু করতে, হ্যাঁ। আর আমি মক মকে মক টেস্ট যখন দিয়েছি, যেই কয়টা পরীক্ষাতে আমি টাস্ক 1 দিয়ে শুরু করেছি, আমি একদিনও লেখা শেষ করতে পারিনি। কারণ আমার দেখা যায় তো টাস্ক 1 শেষ করতে করতে আমার কেন জানি না আমার 30 মিনিটস লেগে যাইতো, বাকি 30 মিনিটসে আমি টাস্ক 2 শেষ করতে পারতাম। সো আমি যেই কয়দিন টাস্ক 2 দিয়ে শুরু করেছি লেখা, আমি ঠিকই লেখা শেষ করতে পারছি, কারণ টাস্ক 2টা সেই 40 মিনিটেই আমি শেষ করতে পারি।
বেশিক্ষণ লাগে না, এরপর আমি টাস্ক ওয়ানে চলে যাই, ওটা 20 মিনিটে, হাতে তখন স্পিড চলে আসলে ওটা 20 মিনিটে লেখাটা শেষ হয়ে যায়। আচ্ছা, এইগুলো হচ্ছে টাস্ক টু এর একটা, এটা একটা এক্সাম্পল বলতে পারেন, একটা এক্সাম্পল কোশ্চেন, ঠিক আছে? Some people say that now is the best time in history to be living. What is your opinion about this? What other time in history would be interesting to live in? আচ্ছা, এখন ওই যে বললাম না, একটা টপিক দেয়া আছে, এখানে একটা অপিনিয়ন চেয়েছে এবং চেয়েছে যে এখনকার সময়টা তো সবচেয়ে বেস্ট বাস করার জন্য, তাই না? কারণ এখন সবচেয়ে সময়টা সবচেয়ে বেশি ডেভেলপ আগের থেকে। তো এটার ব্যাপারে আপনার অপিনিয়ন কি, এবং এই টাইমটা না হয়ে যদি অন্য কোনো টাইমে বাস করা যেত তাহলে সেই কোন টাইমটা হচ্ছে ইন্টারেস্টিং হতো, সেটা নিয়ে লিখতে বলছে। তো এখানে এখন আমি কোয়েশ্চেন পেয়েই লেখার জন্য অস্থির হয়ে যাবেন না। হ্যাঁ, কোয়েশ্চেন পেয়ে আপনি 5 মিনিট এটার পিছনে ব্যয় করেন। কি ব্যয় করবেন? আপনি একটু মনে মনে ভাবেন আমি কি লিখবো। হ্যাঁ, ওইটার ছোটখাটো কিওয়ার্ডসে এখানে লিখে ফেলেন, এটা নিচে কিন্তু অনেক জায়গা আছে, এখানেও লিখতে পারবেন। আপনি কিওয়ার্ডস গুলো লিখে ফেলেন যে হ্যাঁ আমি ইন্ট্রোতে, ইন্ট্রো আর কনক্লুশন তো ওটা বলে লাভ নাই, ওটা তো নিজের মতো আসতে হবে, বডি প্যারাগ্রাফটাতে মেইন ফোকাস থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাই বলে যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনের ইম্পর্টেন্স কম এমন নাই। ভালো নাম্বার পাওয়ার জন্য একটা প্রপার এবং কমপ্লিট ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লিখতে হবে, মাস্ট। হ্যাঁ, কিন্তু মেইন আমাদের ফোকাসটা যায় হচ্ছে বডি প্যারাগ্রাফের উপরে, কারণ এই দুটা কোশ্চেনই তো হচ্ছে আমি বডি প্যারাগ্রাফে হাইলাইট করব, তাই না? আচ্ছা, তো হচ্ছে আমি ফার্স্ট বডি প্যারাগ্রাফে, আচ্ছা এইটুকু একটু বলে নেই। ইন্ট্রোডাকশনে ধরেন আপনি যদি 6 লাইন লেখেন, হ্যাঁ, আর বডি প্যারাগ্রাফ গুলোতে এক একটাতে আহ একদম 6 লাইনই লিখতে হবে এমন না। ইন্ট্রোডাকশনে 5 থেকে 6 লাইন লিখেন, বডি প্যারাগ্রাফ গুলোতে 6 থেকে 7 লাইন, 8 লাইন। হ্যাঁ, দুইটা বডি প্যারাগ্রাফে। আর কনক্লুশনেও ধরেন 5-6 লাইন বা 4-5 লাইন, যেতটুকু লেখেন। এতটুকু লিখলে আমার মনে হয় এটা 250 ওয়ার্ড এক্সিড করে যায়। এটা আমি নিজেই করে দেখছি। হ্যাঁ, এটা আমার নিজের করে দেখা, 250 ওয়ার্ডের বেশিই যায়, দেখা যায় 260 বা 70 ওয়ার্ডেও চলে যায় সামটাইমস, ঠিক আছে? তো এই জিনিসটাও ফলো করতে পারেন। এখন বডি প্যারাগ্রাফের আবার কিছু পার্ট আছে, হ্যাঁ, সেটা আমি দেখাবো। তো এখানে এখন আমার ওপিনিয়নটা লিখতে হবে। তো আমি কি বলছিলাম যে আমি কোয়েশ্চেনটা পেয়ে আমি কোনো রাশ করব না, আমি হচ্ছে আগে দেখি যে আমি কি কি লিখবো বডি প্যারাগ্রাফ। তো অপিনিয়ন আপনি এখানে লিখবেন যে হ্যাঁ এটা কেন বেস্ট টাইম, এখানে আপনার অপিনিয়নটা আপনি ব্যাখ্যা করবেন এটা কেন বেস্ট টাইম, ঠিক আছে? যে হ্যাঁ এটা বেস্ট টাইম কারণ টেকনোলজিক্যালি সব দিকে, সাইন্টিফিক্যালি, তারপর হচ্ছে আহ, মানে আর কি কি সাইড আছে, কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলতেছিলাম আরেকটা, সাইন্টিফিক্যালি, সায়েন্সের দিক থেকে, মেডিসিনের দিক থেকে, চিকিৎসা, তারপরে এডুকেশন, হ্যাঁ, আর আমাদের অ্যাকোমোডেশন, বসবাসের জায়গা, তারপর আমাদের স্যানিটেশন, আচ্ছা স্যানিটেশনটা ধরলাম আমরা অ্যাকোমোডেশনের সাথেই গেল, ঠিক আছে? তারপর আমাদের যে এন্টারটেইনমেন্ট, বিনোদন, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা এখন পিকে আছি, তাই না? বিনোদনের জন্য নেটফ্লিক্স আছে, আমাদের ভালো চিকিৎসার জন্য আমরা দেশে যদি এফোর্ড করতে পারি দেশে চিকিৎসা নেই, না হলে দেশের বাইরে যাই। হুম, তারপরে আর কি কি বললাম যেন, ওই যে কমিউনিকেশন সিস্টেমটা অনেক ভালো এখন। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন সিস্টেমও ভালো, যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা সবকিছুই অনেক ভালো। তো আপনি এটাকে লিখে সুন্দর করে অপিনিয়নটাকে ব্যাখ্যা করলেন, এবং এই প্যারাগ্রাফের মধ্যে আপনার একটা করে এক্সাম্পল দিতে হবে, কারণ কি দেখেন এই যে এখানে লিখছে give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience, ঠিক আছে? এখানে আপনি প্রথমে হচ্ছে বডি প্যারাগ্রাফের পার্ট গুলো একটু দেখাই, তারপরে হচ্ছে আবার ওইটাই ফিরে যাচ্ছি কোশ্চেনটায়। বডি প্যারাগ্রাফে কি কি থাকে? একটা ওপেনিং স্টেটমেন্ট থাকবে যে আপনি কেন এটাকে সাপোর্ট করছেন, এই পয়েন্টটাকে কেন সাপোর্ট করছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এই পয়েন্টটাকে সাপোর্ট করছি, আপনি এটাকে মেনশন করলেন, এবার কেন, ওয়াই, সেটাকে এক্সপ্যানশন করবেন 2 লাইনে, 1 থেকে 2 লাইন বা 3 লাইন, ঠিক আছে? 2-3 লাইনের মধ্যে এক্সপ্যানশনটা করলেন, দেন একটা এক্সাম্পল দেন আপনি। হুম, এই এক্সাম্পলটা যে সত্যি হইতে হবে এমন কোনো কথা নাই,
আপনি বানায় বানায় একটা এক্সাম্পল দিতে পারবেন। হ্যাঁ, যেমন দিতে পারেন যে নর্থ আমেরিকাতে একটা সার্ভে হয়েছে, এখানে দেখা গেছে 65% ওয়ার্কিং ওমেন হচ্ছে, আহ, বা 70%, একটা পার্সেন্ট দেখান, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, অনেক যেন একদম 100% এরকম লিখবেন না, বিশ্বাসযোগ্য মোটামুটি নিজের কমন সেন্সের সাথে যায় এরকম একটা পার্সেন্টেজ আপনি লিখবেন, যে এত পার্সেন্ট ওয়ার্কিং ওমেন, 70 বা 65% ওয়ার্কিং ওমেন হচ্ছে তাদের পার্সোনাল লাইফে হ্যাপি। ঠিক আছে, বাকি 30% হচ্ছে হ্যাপি না, বা না লিখলেও নাই, আপনি এক্সপ্যান্ড করতেও পারেন, এক্সাম্পল নাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবং একটা ফিনিশিং স্টেটমেন্ট দিয়ে লেখাটাকে শেষ করবেন। এটা হচ্ছে আমাদের এক একটা বডি প্যারাগ্রাফের প্রপার একটা স্ট্রাকচার। ঠিক আছে, এখন বডি প্যারাগ্রাফ আপনি যেই কটা লিখেন, মিনিমাম 2টা লিখবেন, এর বেশি লিখতে পারলেও লিখেন, সমস্যা নেই, 3টা লিখতে পারলেও লিখেন, যদি হাতের লেখার স্পিড ভালো হয় লিখতে পারেন। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয় কি, রাইটিং এ এত লেখা, টাস্ক 1 টাস্ক 2 লিখে সময় পাওয়া যায় না, এটাই হচ্ছে ঝামেলাটা হয়। যদি 3টা লিখতে পারেন, গো ফর ইট, আমি অবশ্যই হচ্ছে ইন্সপায়ার করবো লেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে এই যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট। আচ্ছা, অপিনিয়ন হচ্ছে যেটা বললাম, যে যে আমি কতগুলো কথা বললাম, হুম, যে এই জিনিসগুলো হচ্ছে একটা কনসার্ন হতে পারে। আচ্ছা, এখন ওপেনিং স্টেটমেন্ট তো দিলেন, হ্যাঁ, এবার হচ্ছে ওয়াই, কেন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা তো লিখলেন যে আপনি কেন এই এখনকার সময়টাকে বেস্ট টাইম বলছেন, এরপর আপনি এটাকে ওয়াই দিয়ে এক্সপ্যানশন করেন। এক্সপ্যানশনে তখন আপনি লেখেন যে হ্যাঁ আমি ওই যে যেটা বললাম, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, তারপরে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, হ্যাঁ, সবকিছু দিকেই হচ্ছে সায়েন্স, তারপরে হচ্ছে মেডিসিন, হুম, সবকিছুতেই এখন আমরা টপে আছি, উন্নতির শিখরে আছি, হ্যাঁ, দ্যাটস ওয়াই। এরপর একটা এক্সাম্পল দেন, এক্সাম্পলটা দিতে পারেন আহ, যেমন হচ্ছে যে আমরা নর্থ আমেরিকায় যদি ধরি, হ্যাঁ, নর্থ আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি, দুইটাই মেনশন করতে পারেন। এই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত কি, নর্থ আমেরিকান কান্ট্রি গুলো, যে ইউএসএ আর কানাডা, আর এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলো, তাই তো। তো ইউরোপিয়ান কান্ট্রি আর নর্থ আমেরিকান যে কান্ট্রি গুলো, বলতে পারেন যে এগুলো হচ্ছে একটা কি বলবো, এক্সাম্পল, এক্সাম্পল সেট করার মতো এক্সাম্পল। মানে লাইনটা কেমনে বলা যায়, যে কারণ ওরা দেখেন সবকিছুতেই কিন্তু ওদের ওইখানে সেফটি আছে লাইফের, হ্যাঁ, ওদের ওইখানে এডুকেশন অনেক কোয়ালিটি এডুকেশন, ওদের জব গুলো ভালো, বেতন স্কেল ভালো, আপনি একটা ভালো লাইফ পাচ্ছেন, তো কোনো সমস্যা হলে চিকিৎসা পাচ্ছেন ভালো, সবকিছুই একটা কোয়ালিটি মেনটেন করে, হ্যাঁ। তো এটা দিয়ে একটা এক্সাম্পল দিতে পারেন, যে নর্থ আমেরিকান আর ইউরোপিয়ান কান্ট্রি গুলো দিয়ে একটা এক্সাম্পল দিতে পারেন, যে এখানে এই জিনিসটা ভালো, এরা টপে আছে অন্যান্য দেশের তুলনায়। তারপর একটা ফিনিশিং স্টেটমেন্ট দিয়ে এটাকে শেষ করেন, এই বডি প্যারাগ্রাফটা ধরেন 7 থেকে 8 লাইন লিখলেন। আরেকটা বডি প্যারাগ্রাফে আপনার এবার ফোকাস হবে হোয়াট আদার টাইম ইন হিস্ট্রি উড বি ইন্টারেস্টিং টু লিভ ইন। আচ্ছা, এখন এইটা হচ্ছে, এই জিনিসটা মোটামুটি দেখা যাবে গড়ে পড়তা সবার সেম হবে, সবাই এগুলাই লিখবে, এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, হ্যান ত্যান, এগুলা। এইখানে হচ্ছে এক একজন এক একটা লিখবে, কেউ হয়তো লিখতে পারে যে হ্যাঁ যখন হচ্ছে এনশিয়েন্ট টাইম ছিল, রোমানদের সময় ছিল, রোমান বা হচ্ছে কি বলবো ওই সময়টাকে কি বলে, হ্যাঁ, রোমানদের সময় তো যে গ্ল্যাডিয়েটররা ছিল, ওই আগের সময়টা ভালো ছিল, ওই সময় হচ্ছে আহ কি বলবো রাজতন্ত্র ছিল। ঠিক আছে, যার যেটা ইচ্ছা লিখতে পারে, বা হয়তো লিখতে পারে যে 1950s, ওই ফিফটিজ এর ডিকেডটা ভালো ছিল, কেউ হয়তো লিখতে পারে 100 বছর আগে ভালো ছিল, কেউ 200 বছর আগে ভালো ছিল, লিখতে পারে, যার যেটা মনে হয় ওইটা নিয়ে আরেকটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে। সেম ওয়েতে একটা ওপেনিং স্টেটমেন্ট থাকবে, তারপরে হচ্ছে এটাকে আপনি এক্সপ্যান্ড করবেন, ওয়াই, কেন আপনি বলছেন, এবং একটা এক্সাম্পল দিবেন। হ্যাঁ, ওই যে যেটা বললাম, যেটা যদি লেখেন রোমানদের সময়টা কেন ভালো ছিল, তো বলতে পারেন যে হ্যাঁ তখন রাজতন্ত্র ছিল, রাজারা হচ্ছে প্রজাদের দুঃখ কষ্টের কথা মনে রেখেই সেভাবে রাজ্য চালনা করতো, এই কারণে। হ্যাঁ, এভাবে একটা এক্সাম্পল দিতে পারেন। এক্সাম্পল দেওয়াটা মেইন, এক্সাম্পলটা সত্যি কিনা এমন কোনো কথা নেই, বানায় দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু বানায় দিলে এমন না যে খুবই গাঁজাখুরি টাইপের কিছু হয়ে যায়, এরকম যেন না। তারপরে একটা ফিনিশিং স্টেটমেন্ট দিয়ে আপনি
বডি প্যারাগ্রাফটা শেষ করেন এবং লাস্টে একটা কনক্লুশন দেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার হচ্ছে এখানে আমরা আবার আসবো। আমরা আবার হচ্ছে একটু ছবিগুলোতে ফিরে যাই, একটু দেখাই, হ্যাঁ এটা। আচ্ছা, তাহলে এই যে কিভাবে একটা টাস্ক 2 এর এসে লিখতে হয়, এটা কি একটু ক্লিয়ার মোটামুটি? রাবে আপু, মিনার ভাই? ম্যাম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই। আচ্ছা, কিছু পপুলার ওয়ার্ডস আছে যেগুলো লিখলে আমাদের স্কোরটা একটু ভালো হয়, হ্যাঁ। যেমন নাওয়েডেজ। আচ্ছা, নাওয়েডেজ এর মাঝখানে এখানে গ্যাপ থাকবে না, এই পুরাটা একটা ওয়ার্ড, ঠিক আছে, কোনো গ্যাপ থাকবে না। নাওয়েডেজ, ইন মাই অপিনিয়ন, ইন স্পাইট অফ, ফর ইনস্টেন্স। হ্যাঁ, এই যে এক্সাম্পল দেওয়ার সময় ফর এক্সাম্পল লিখতে পারেন বা ফর ইনস্টেন্স লিখতে পারেন, ঠিক আছে। ডিউ টু, হ্যাঁ, বাই কন্ট্রাস্ট বা হাউ এভার। এই যে হাউ এভার একটা লিঙ্কিং ওয়ার্ড, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট অফ, এনশিওর, এনাবেল, হ্যাঁ, হেন্স বা দেয়ার ফোর। আর এই যে সো, এইটা ইউজ করবেন না। সো এর জায়গায় হেন্স বা দেয়ার ফোর ইউজ করবেন, ঠিক আছে। হাউ এভার এর মিনিং হচ্ছে বাট। আচ্ছা, এবার হচ্ছে ল্যাক। ল্যাক মানে তো অভাব, হ্যাঁ। প্যারামাউন্ট, প্যারামাউন্ট মানে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। ইফ, ইফ হচ্ছে যে কন্ডিশনালের যে ইফটা সেটা, ঠিক আছে। আর ইনভ্যালুয়েবল মানে অনেক বেশি ভ্যালুয়েবল, এরকম একটা কিছু, ঠিক আছে। এই ওয়ার্ড গুলো ইউজ করলে একটু ভালো নাম্বার পাবে। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে অনেক বেশি কমন লিঙ্কার্স গুলা ইউজ করবেন না। এই যে এখানে যেমন বললাম সো, হ্যাঁ, সো এর জায়গায় হেন্স বা দেয়ার ফর ইউজ করেন। বিকজ ইউজ করতে পারেন, সমস্যা নাই, বা বিকজ এর জায়গায় ডিউ টু, সিন্স, এস, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে বাটের জায়গায় হাউএভার ইউজ করতে পারেন, হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে ছবিটা? জি ম্যাম। এখানে আচ্ছা, এখানে কিছু টার্ম আছে। দ্য ফলোইং এক্সপ্রেশনস আর হেল্পফুল ওয়েন মেকিং কনসেশন, হ্যাঁ। আচ্ছা, কনসেশনটা কি? কনসেশনটা হচ্ছে আমরা কি বলবো, অ্যাডজাস্টমেন্ট করি না, কম্প্রোমাইজ করি না, এরকম। ওই সময় আমরা কি কি ধরনের টার্ম গুলো দিয়ে ইউজ করে ওই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। যেমন ওয়াইল, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, হ্যাঁ, যে এই ফ্যাক্টটা হওয়া সত্ত্বেও আমি ওইটা সাপোর্ট করছি, এরকম, হ্যাঁ। ইভেন দো বা ইভেন ইফ, হ্যাঁ। ইট কুড বি আর্গিউড দ্যাট। তারপর সার্টেনলি বা অ্যাডমিটেডলি, বাট বা হাউএভার, যেটা একটু আগে বললাম, ইট মে বি ট্রু দ্যাট, এগুলো, ঠিক আছে। এবার কি, দ্য ফলোইং এক্সপ্রেশনস আর ইউজফুল ইন রিফিউটিং অ্যান আর্গুমেন্ট। আচ্ছা, আপনি হচ্ছে আপনি একটা আর্গুমেন্টকে কি বলবো, একটা আর্গুমেন্টকে আপনি রং প্রমাণ করতে চাচ্ছেন, এটা যে ভুল সেটা প্রমাণ করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি এভাবে লিখবেন, ঠিক আছে। যে আই এম আনকনভিন্সড দ্যাট, I do not believe that, some people find it hard to accept that, it is doubtful whether, there is a little evidence to support the view that, there is a little evidence to support the view that, it is unjustifiable to say that, I disagree with the view or argument that, I am uncertain whether। ঠিক আছে, এই ধরনের এই এক্সপ্রেশন গুলো ইউজ করতে পারেন, হ্যাঁ, এগুলোতে ভালো মার্কস আসে। তারপর হচ্ছে আমরা কনক্লুশনের সময় কি কি টার্ম ইউজ করতে পারি। কনক্লুশন, টু সাম আপ, হ্যাঁ, এই টার্ম গুলো দিয়ে শুরু করতে পারেন, বা ইন কনক্লুশন, বা টু কনক্লুড, বা টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন। তারপর হচ্ছে যে আপনি যখন আইডিয়া প্রেজেন্ট করতে চান তখন এই ওয়ার্ড গুলো বা ওয়ার্ড মানে এই ফ্রেজ গুলো ইউজ করতে পারেন। যেমন ইন মাই ভিউ, ইট সিমস টু মি দ্যাট, আই ফিল দ্যাট, আই টেন্ড টু থিঙ্ক দ্যাট, as far as I am concerned, it is understood that, it is generally accepted that, there is a tendency to believe that। ঠিক আছে, এভাবে লিখলে প্যাসেজ গুলো সুন্দর হয়। আর অবশ্যই ওই যে যেটা বললাম, যে কোনো একটা রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল অ্যান্সার গুলো গুগলে দেখবেন। ব্যান 9 অ্যান্সার গুলো, এগুলো দেখলে আপনি একটা ধারণা পাবেন যে কিভাবে লিখতে হয়, ঠিক আছে। কি করবেন, গুগল বারে আপনি কোয়েশ্চেনটা তুলে হাইফেন দিয়ে ব্যান 9 অ্যান্সার দিয়ে সার্চ দিন, পেয়ে যাবেন।
ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, আচ্ছা এখানে কি একটা মেসেজ এসেছে ততক্ষণ খেয়াল করে নেই। কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করলে মার্ক বেটার আসে, ঠিক আছে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করলে মার্ক বেটার আসে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স গুলো কি কি? যেটাতে একটা মেইন ক্লজ থাকবে এবং লিস্ট একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স গুলো এই মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ গুলো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। যেমন যদি ধরি, আনলেস ইউ স্টাডি ফর দ্য টেস্ট ইউ মাইট নট পাস, এটা হচ্ছে মেইন ক্লজ। যেটার সাথে হচ্ছে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা থাকে ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা মেইন ক্লজের উপরে ডিপেন্ড করে সেটা। হি হ্যাড নট ইটেন অল ডে, হি ওয়াজ ভেরি হাংরি। হি ওয়াজ ভেরি হাংরিটা মেইন ক্লজ। শি উইল জয়েন আস ফর ডিনার, এখানে একটা কমা হবে, কমাটা দেওয়া নেই, অ্যাজ লং অ্যাজ শি ফিনিশ অন টাইম, ঠিক আছে। আই ওয়েন্ট টু দ্য স্টোর হুইচ ইজ ডাউন দ্য স্ট্রিট ফ্রম মাই হাউস। এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি স্ট্রাকচারটা একটু আবার রিভিশন করিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে ইজি হয়। এই ধরনের সেন্টেন্স গুলো ইউজ করলে হচ্ছে নাম্বার ভালো আসে। এবার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে হচ্ছে ওইখানে যেমন একটা মেইন ক্লজ ছিল এবং লিস্ট একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, এখানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক মেইন ক্লজ থাকবে কানেক্টেড বাই আ কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? এন্ড, ফর, সো, বাট, নর, অর, ইয়েট, ঠিক আছে। এই সেন্টেন্স গুলো মেইন ক্লজ গুলো হচ্ছে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দিয়ে হচ্ছে যুক্ত থাকে। যেমন আওয়ার কার ব্রোক ডাউন সো উই টুক আ ট্যাক্সি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম। উই ওয়ার্ক ডিউরিং দ্য ডে এন্ড উই রিল্যাক্স ইন দ্য ইভিনিং। সকার বাট শি প্রেফার সুইমিং। She loves her job yet she complains about it. She doesn't drink milk nor does she prefer butter. I was late for my car ran out of fuel. We could attend the meeting or we could go to the park. এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো আমরা ছোটবেলাতেই পড়েছি, আমি তাও হচ্ছে এখানে একটু বুঝিয়ে দিয়ে দিলাম যেন আপনাদের একটু বুঝতে ইজি হয়, আর কিছু না। আচ্ছা, এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি যে এখানে একটা কনস্ট্রাকশন ইউজ করেছি না, এই কনস্ট্রাকশন গুলো রাইটিং এ ইউজ করা যাবে না। রাইটিং এ একদম ফুল ফর্মটা ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন ডাজ নট, হ্যাভ নট, হ্যাজ নট, তারপরে মানে উইল নট, হ্যাঁ, এম নট, এইন্ট লেখা যাবে না বা ওয়ন্ট লেখা যাবে না, ঠিক আছে। রাবে আপু, মিনার ভাই, জি ম্যাম। কোনো কনস্ট্রাকশন ইউজ করা যাবে না, আপনি ফুল ইউজ করবেন, ঠিক আছে। কোনো ধরনের শর্টকাট হবে না। আই এম, এটা পুরাটা লিখবেন, নট আই তারপরে ইনভার্টেড কমা তারপরে এম, এভাবে শর্ট ফর্মে লেখা যাবে না, ঠিক আছে। আই এম এটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। কোনো ধরনের শর্টকাট নাই, সব ফুল ফর্ম লিখতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে ওই যে আমাদের লিঙ্কিং ওয়ার্ডস গুলো, কানেক্টর গুলো, হ্যাঁ? এটা অপিনিয়ন, সিকুয়েন্স, এডিশন, এমফাসিস, কন্ট্রাস্ট, কনক্লুশন, কম্পারিজন, ইলাস্ট্রেশন, কজ এন্ড ইফেক্ট, পারসুয়েশন, হ্যাঁ, এগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে অনেকগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে, এখান থেকে। এবং আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেলে আপনারা মক দিবেন, ঠিক আছে। মক দিলে নিজের অ্যাসেসমেন্টটা নিজে করতে পারবেন যে আমার অবস্থাটা কি, আমার কোথায় ইমপ্রুভ করতে হবে, কতটুকু পড়তে হবে বা আমার আরো পরিশ্রম করতে হবে, এই যে নিজেরাই বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু পরে দেখাই, হচ্ছে ওই দুটো বাকি আছে, ওইটা হচ্ছে একটা এক্সাম্পল আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখাই ফেলি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে, এটা দেখালাম কেন, আমি বলেছিলাম না যে ওয়ার্ডের রিপিটেশন করা যাবে না। এই যে দেখেন এই গোল্লা গোল্লা গুলা যে দেওয়া, এটা আমারই লেখা একটা প্যাসেজ। আমি যখন হচ্ছে 2021 সালের আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখনের লেখা। তো এক ভাইয়া এটা চেক করে দিয়েছিলেন, উনি তখন আমাকে এই জিনিসটা শিখিয়েছিলেন, ঠিক আছে। যে এতবার যেন সেম ওয়ার্ডটা রিপিটেশন না হয়,
ঠিক আছে। দেখেন এই বারবার যখন একটা ওয়ার্ড রিপিটেশন হয় এটা দেখতে না ভালো লাগে না। হ্যাঁ, এখানে বেটার আমি 3বার রিপিট করেছি, জব 4বার রিপিট করেছি। এই জিনিসগুলো যেন না হয়। যেমন কি বলেছিলাম, একবার যদি গুড ইউজ, নেক্সট টাইম নাইস লেখেন, নেক্সট টাইম ওয়ান্ডারফুল লেখেন, নেক্সট টাইম মার্ভেলাস লেখেন। সিনোনিম ইউজ করার অভ্যাস করতে হবে, ঠিক আছে? কোনো ওয়ার্ডের রিপিটেশন যেন না হয়। হ্যাঁ, আচ্ছা। আর একটা যেটা বোঝানোর আছে সেটা হচ্ছে কোহেশন। হ্যাঁ, লজিক্যাল মানে তো বুঝছেন, যেমন আমি যদি আপনার নাম জিজ্ঞেস করি আপনি অ্যান্সার কি দিবেন? আমার নাম রাবেয়া বা আমার নাম মিনার, এটাই তো বলবেন, তাই না? নিশ্চয়ই বলবেন না আমার বয়স 10 বছর, বলবেন? না ম্যাম। এটা, হ্যাঁ, এটা লজিক্যাল হলো না। আপনাকে যেটা প্রশ্ন করবো আপনি সেটা উত্তর দেওয়াটাই লজিক্যাল। এখন শিখাবো যেটা কোহেশনটা। কোহেশনটা কিন্তু প্রথম একটা জায়গায় ছিল পয়েন্ট, আমি যদি একটু দেখাই। এই যে কোহেরেন্স এন্ড কোহেশন। হ্যাঁ, এই কোহেশনটা হচ্ছে আপনি যে প্রতিটা সেন্টেন্স লিখতেছেন, প্রতিটা সেন্টেন্স একটার সাথে একটা কানেক্টেড কিনা। যেমন আপনি হয়তো লিখতেছিলেন যে হ্যাঁ, আমার আমি অসুস্থ ছিলাম, এই কারণে হচ্ছে আমি স্কুলে যেতে পারিনি, এই কারণে হচ্ছে আমি আমার হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশন লিখেছি, হেডমিস্ট্রেস আমার অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করেছেন এবং আমি সেজন্য সেদিন বাসায় ছিলাম। একটা প্রতিটা লাইনের সাথে কিন্তু কানেকশন আছে না? এই কানেকশনটাই হচ্ছে কোহেরেন্স, সরি কোহেশন। এই কানেকশনটাই হচ্ছে কোহেশন। হ্যাঁ, এখন যদি আপনি খামচি দিয়ে দিয়ে এক এক জায়গা থেকে এক একটা লাইন নেন, ধরেন বললেন আমার নাম লিজা, আমি আমি হচ্ছে আহ স্কুলে আসি নাই, হ্যাঁ, আমার খেলতে ভালো লাগে, আমি সকালে ভাত খেয়েছিলাম। কোনো কোনো কি কানেকশন আছে? বোঝাতে পেরেছি কোহেশনটা কি? রাবে আপু, জি মিনার ম্যাম। ভাই, বুঝতে পারছেন? মানে আপনি যেই টপিক নিয়ে কথা বলতেছেন ওইটা নিয়ে, ওইটার বাইরে যেন না যায়, এখান থেকে একটা ওইখান থেকে একটা, এই জিনিসটা হলে কোহেশনটা থাকে না, তখন নাম্বার কমে যায়। ঠিক আছে। এখানে যদি দেখাই যে এখানে কোয়েশ্চেনটা ছিল দিস ডেজ এভরিওয়ান সিমস টু হ্যাভ মোর অ্যান্ড মোর পজেশনস, ফর এক্সাম্পল কম্পিউটার্স, কার্স, মোবাইল ফোনস এটসেট্রা. Our strong desire to own these things is making us less aware of important personal qualities such as kindness and concern for others. Do you agree or disagree? কোয়েশ্চেনটা ছিল যে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক পজিশনটার প্রতি আমরা অনেক বেশি ঝুঁকে গেছি, যার কারণে হচ্ছে আমাদের যে হিউম্যান কোয়ালিটিস গুলো ওগুলার ইম্পর্টেন্সটা আমাদের কাছে কমে যাচ্ছে। হ্যাঁ, তো তুমি কি এটাকে এগ্রি করো না ডিসএগ্রি করো? এখন আপনি যদি এখানে ভাবেন যে আমি এগ্রি করলেই নাম্বার বেশি পাবো, ডিসএগ্রি করলে নাম্বার কম পাবো, এরকম কিছু না। আপনি যদি মনে করেন আমি এগ্রি করলে বেশি পয়েন্ট শো করতে পারবো, তাহলে আপনি এগ্রি করবেন। যদি মনে করেন আমার না, আমার বেশি আমি ডিসএগ্রি করলে আমার সেরকম কোনো পয়েন্ট দেখানোর মতো নাই, সেক্ষেত্রে আপনি ডিসএগ্রি করবেন না, এটাই ওয়াইজ হবে। ঠিক আছে, যেটাতে আপনি বেশি লিখতে পারবেন, 250 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, সেটাই লিখবেন। ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আহ এটা নিয়ে তো কথা বললাম, এটা একটা। আচ্ছা, আমার ফার্স্ট টাইম হচ্ছে আইএলসে একটা রাইটিং টপিক এসেছিল টাস্ক 2 তে, সেটা হচ্ছে আমরা এক একটা দেশকে চিনি তাদের গ্লোবাল, কি বলবো, ইকোনমি দিয়ে, তাই না? যেমন আমেরিকার নাম শুনলে আমাদের মনে হয় যে অনেক ধনী আমেরিকা, বা হচ্ছে কানাডা, ইউরোপিয়ান টপ কান্ট্রি গুলো, এই যে ইউকে। ইউকে তে তো অনেকগুলো কান্ট্রি আছে। তারপর হচ্ছে আর কি, জার্মানি, আহ ফিনল্যান্ড, ইউরোপিয়ান যত কান্ট্রি আছে, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড। ও আয়ারল্যান্ড তো ইউকের মধ্যেই পড়ছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড হচ্ছে ব্রিটেন। হ্যাঁ, তো এগুলোকে আমরা কিভাবে চিনি? শুনলেই মনে হয় রিচ কান্ট্রি, ইকোনমি, ইকোনমিক্যালি অনেক ডেভেলপ, তাই না? এখন কোশ্চেনটা ছিল একটা একটা কান্ট্রিকে এই ইকোনমি বাদে আর কি কি পরিচয় চেনা যায়, সেটা নিয়ে লিখতে বলছে। ঠিক আছে। তো আমার বডি প্যারাগ্রাফের আমি প্রথমে 2 মিনিট বা আপনি কি করবেন, কোশ্চেনটাকে 2 থেকে 3 বার পড়বেন। 2 থেকে 3 বার পড়লে হবে কি, কোশ্চেন ভুল পড়ার কোনো, ভুল মানে মিস ইন্টারপ্রেট করার কোনো চান্স থাকবে না। তো অনেক সময় আছে না, আমরা পড়েছি একটা কিন্তু বুঝেছি একটা, এরকম হবে না। মিনিমাম 3 বার কোশ্চেনটা পড়বেন।
এবং 5 মিনিট সময় নিয়ে আপনি সাজাবেন আপনি কি কি লিখতে চান। তো ইন্ট্রো আর কনক্লুশন নিয়ে তো আর সাজানোর কিছু নাই, এটা তো লেখার সময় হাতে যেটা চলে আসবে সেটাই লিখবেন। বডি প্যারাগ্রাফে আমি ডিসাইড করেছি আমি একটাতে লিখবো এডুকেশন নিয়ে, আরেকটা আহ খেলাধুলো নিয়ে। হ্যাঁ, তো এডুকেশন নিয়ে আমি কি লিখলাম, যে যেই সব দেশের লিটারেসি, দুইটা বডি প্যারাগ্রাফ লিখেছি, ঠিক আছে, বেশি লিখি নাই। যেই সব দেশের লিটারেসি রেট বেশি, শিক্ষার হার বেশি, আমরা তাদেরকে চিনতে চিনতে পারি। যেমন হচ্ছে জাপান এবং শ্রীলঙ্কাতে শিক্ষার হার অ্যারাউন্ড 99%। ঠিক আছে, তো এই যে এক্সাম্পলটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু একটা আমার নিজের তৈরি করা এক্সাম্পল ছিল, কিন্তু এটা কোনো সমস্যা হয়নি, কারণ কি আপনার কমন সেন্স ইউজ করে আপনি এক্সাম্পলটা ক্রিয়েট করেছেন। ঠিক আছে, এক্সাম্পলটা কিভাবে দিতে হয় এটা কি বুঝেছেন রাবে আপু? জি হ্যাঁ, সুন্দর করে একটা ওপেনিং বডি প্যারাগ্রাফটা একটা ওপেনিং স্টেটমেন্ট দিবেন যে হ্যাঁ আমার মনে হয় যে ইকোনমি ছাড়াও লিটারেসি রেটটাও অনেক বড় ভূমিকা পালন করে। কেন, ওয়াই, ওইটা ওইখানে তারপর 2 লাইন ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার পরে তারপরে আপনি একটা এক্সাম্পল দিলেন, ওই যে যেটা লিখলেন। জাপান আর শ্রীলঙ্কায় লিখতে হবে এমন কোনো কথা নেই, আমেরিকা দেখান, কানাডা দেখান, মানে কোনো উন্নত একটা কান্ট্রি দেখান, ঠিক আছে, বা ইউরোপের কোনো কান্ট্রি দেখান। আচ্ছা, ফিনল্যান্ড দেখাতে পারেন, ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম তো নাম্বার 1 ওয়ার্ল্ড, এটা তো মনে হয় জানেন, ফিনিশ এডুকেশন কিন্তু অনেক ভালো। তারপর একটা ফিনিশিং স্টেটমেন্ট দিয়ে আপনি বডি প্যারাগ্রাফটা শেষ করেন। আচ্ছা, এটা আমার ছিল ফার্স্ট বডি প্যারাগ্রাফ। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমি লিখেছিলাম খেলাধুলো নিয়ে। যেমন কি লিখেছি, অলিম্পিকে যারা হচ্ছে 100টার বেশি স্বর্ণ পায় সেই সব কান্ট্রিকে আমরা চিনি, যেমন চায়না। তারপরে হচ্ছে ফিফা দিয়ে হচ্ছে আমরা অনেক কান্ট্রিকেই চিনি, যেমন হচ্ছে আমাদের সাউথ আমেরিকান কান্ট্রি গুলো, যে ব্রাজিল, আর্জেন্টিনা। হ্যাঁ, বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেমন আছে, কি কি আছে, আরে ফিফা খেলে বলেন না কি কি আছে, স্পেন আছে, ইটালি আছে, আরো যে কান্ট্রি গুলো আছে এগুলোর কিছু মেনশন করতে পারেন। ঠিক আছে, এভাবে লিখে আপনি সেকেন্ড বডি প্যারাগ্রাফটা শেষ করলেন এবং ইন্ট্রো আর কনক্লুশন। তো মোটামুটি ক্লিয়ার যে স্ট্রাকচারটা কিরকম হয়। আমি বডি প্যারাগ্রাফটা দেখাবো, এখনো দেখাইনি, একটা রেখেছি। ক্লিয়ার যে মানে স্ট্রাকচারটা কিরকম হবে। Some people spend most of their lives living close to where they were born. What might be the reasons for this? What are the advantages and disadvantages? আচ্ছা ঠিক আছে, এখানে একটা বডি প্যারাগ্রাফে যাবে হচ্ছে এটা, যে যে- যারা মানুষ যেখানে জন্মায় সেখানেই থেকে যায়। তো এটার কারণগুলো কি কি, এটা একটা প্যারাগ্রাফে যাবে। আরেকটা প্যারাগ্রাফে যাবে যেটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। এই এই সেকেন্ড বডি প্যারাগ্রাফটা একটু বড় হইতে পারে, কারণ এখানে দুইটা সম্পর্কেই জানতে চাই, পজিটিভ আর নেগেটিভ সাইড দুইটা নিয়ে। ঠিক আছে, তো এটা একটু বড় হইতে পারে, হয়তো 7-8 লাইনের না হয়ে 8-10 লাইন হতে পারে। ঠিক আছে, এবং দুইটা পরে বডি প্যারাগ্রাফেই এক্সাম্পল মাস্ট। এখানে কি একটা এক্সাম্পল দেওয়া যায় একটু বলেন তো রাবে আপু? আপনার মাথায় কি মনে হয় যে এই যে রিজনস গুলা, একটা এক্সাম্পল কি দেওয়া যায়? আপনি বানায় বানায় দিবেন, এক্সাম্পল সত্যি হইতে হবে এমন কোনো কথা নেই, এক্সামিনার আপনার সত্যি মিথ্যা এক্সাম্পলের কোনো নাম্বার কাটবে না। আপনি দিচ্ছেন কিনা এটাই হচ্ছে কথা। কি মনে হয় কি একটা এক্সাম্পল দেখানো যায়? আপনি এটা দেখাতে পারেন যে এশিয়ান কান্ট্রি গুলোতে দেখা যায় যে 70% বা 72% কেসে, বা আরো কমান, এখন তো বিদেশে যাওয়ার হার অনেক বাড়ছে, সো আপনি দেখাইতে পারেন যে অ্যারাউন্ড দেখা যায় 55% বা 60% ক্ষেত্রে উম, আহ, মানুষ যেখানে জন্মায় সেখানেই থাকে, করে না। বাট নাওএডেইস হচ্ছে এই ওভারসিজ কান্ট্রিতে যাওয়া, শিফট করাটা এটা একটা পপুলার চয়েস, হ্যাঁ, অ্যামং দা ইয়াংস্টার্স। ঠিক আছে, এটা একটা লিখতে পারেন এক্সাম্পলে। এবং অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজে আপনি অ্যাডভান্টেজে একটা এক্সাম্পল দিতে পারেন, ডিসঅ্যাডভান্টেজে একটা এক্সাম্পল দিতে পারেন। দুইটা এক্সাম্পল দিতে পারেন এবং এই প্যারাটা একটু বড় হবে। হুম, যে অ্যাডভান্টেজ দিতে পারেন যে হ্যাঁ ওই জায়গায় থাকলে বাবা মার কাছে থাকা যায়, সো আমার পরবর্তী ম্যারিড লাইফের জন্য আমার বাচ্চা কাচ্চাকে আমার বাবা মা দেখতে পারে, বেবি সিটারের থেকে তারা বেশি ট্রাস্টেবল। হ্যাঁ, আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, আরো অ্যাডভান্টেজ মনে থাকলে আরো লিখতে পারেন, অ্যাড করতে পারেন, আমার এই মুহূর্তে মাথায় যেটা আসছে আমি সেটাই বললাম।
আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি হতে পারে, যে হ্যাঁ হতে পারে এলাকাটা অনেক অনুন্নত, হ্যাঁ, আন্ডার ডেভেলপড একটা এরিয়া, হ্যাঁ, রুরাল একটা এরিয়া। সো ওইখান থেকে যদি আপনি আপনার পরবর্তী লাইফে শিফট করেন এখান থেকে, তো দেখা যাবে আপনার লাইফটা হচ্ছে ভালো হচ্ছে, আপনি একটা বেটার একটা লাইফ পাচ্ছেন, আপনার নেক্সট জেনারেশনকে একটা ভালো লাইফ দিতে পারতেছেন, হ্যাঁ। তো এটার জন্য নিজের মাথা থেকে একটা এক্সাম্পল বের করে দেখাতে পারেন যে যেমন দেখা গেছে যে যারা ধরেন একটা সার্ভেতে দেখা গেছে যে ঢাকা সিটিতে, ঢাকা সিটির মানুষ, ঢাকার মানুষ কিন্তু অন্য সিটিতে শিফট করে কম, তাই না? কারণ সবাই কিন্তু ঢাকামুখী, আর যারা ঢাকায় আছে তারা তো আর ঢাকা থেকে বাইরে যেতে চায়। তো আপনি দেখাতে পারেন যে ঢাকা সিটির 90% মানুষই হচ্ছে আহ যেই জায়গায় তাদের ঢাকায় জন্ম ঢাকায় থেকে যায়, হ্যাঁ, ঢাকায় থেকে যায়, তারা হচ্ছে অন্য জায়গায় শিফট করাটা প্রেফার করেন। হুম। কারণ ওইখানেই হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটিস গুলা, অ্যামেনিটিস গুলা এগুলো প্রোভাইড করে কান্ট্রি, হ্যাঁ। আর ডিসঅ্যাডভান্টেজ কি বলতে পারেন, ওই যে অনুন্নত এলাকা, রুরাল এরিয়ার কথা যেটা বললাম, যে হ্যাঁ এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি দেখা যায়, যে হয়তো অনেক সময় একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট হলো, সে ওই চিকিৎসাটা পেলো না, হার্ট অ্যাটাকের ইমার্জেন্সি ট্রিটমেন্ট না পাওয়াতে সে মারা গেল, এরকম একটা এক্সাম্পল দিতে পারেন। তারপরে কনক্লুশন লিখে আপনি আপনার মতো প্যারাগ্রাফটা শেষ করলেন। আচ্ছা, এ পর্যন্ত যে পড়ালাম, কারো কোনো কোয়েশ্চেন আছে, মিনার ভাই বা রাবে আপু? কেউ তো কোনো কথা বলেন না নাই। আপু, নেই। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে কিছু আহ, কি কি করা যাবে না সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে বেশি কমন লিঙ্কার্স গুলো ইউজ করা যাবে না, হ্যাঁ। যেমন সো, ও যে তখন ইউজ করতে মানা করলাম, আপনি হেন্স ইউজ করেন, দেয়ার ফর ইউজ করেন, হ্যাঁ। তারপর হচ্ছে আহ ওই যে যেটা বললাম যে অ্যান্সার গুলো যেন, মানে সেন্টেন্স মেকিং গুলো যেন লজিক্যাল হয়, হ্যাঁ, যেমন সেন্স মেক করে, ঠিক আছে। তারপরে সেন্টেন্সের মধ্যে অবশ্যই কোহেশন থাকতে হবে, প্রতিটা সেন্টেন্সের মধ্যে যেন কানেকশন থাকে। আচ্ছা, ওয়ার্ড রিপিটেশনের কথাও বলে ফেলছি, যে সিনোনিম ইউজ করতে হবে। অ্যান্সার যেন রেলিভেন্ট হয়, সেটা মাস্ট, রেলিভেন্ট না হলে কিন্তু নাম্বার পাবেন না। হুম। তারপর হচ্ছে খাতা পেয়ে লেখা শুরু করবেন না, আপনি কয়টা বডি প্যারাগ্রাফ লিখবেন এবং কোন বডি প্যারাগ্রাফে কি পয়েন্ট দেখাবেন সেটা হচ্ছে এখানে এক দুই করে একটু লিখে ফেলেন, একটু রাফ করে ফেলেন, তাহলে দেখবেন যে এটা ঠিক করে ফেললে লেখার স্পিড অনেক বেড়ে যায়। ওইখানে 3 মিনিট ব্যয় করেন, তাহলে দেখবেন এটা 35 মিনিটে লেখা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশনের শেষে আপনি বুঝাই দিবেন যে আপনি কোনটাকে সাপোর্ট করতেছেন, এগ্রি না ডিসএগ্রি, নাকি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ, এরকম যদি থাকে, যে থাকে না যে ডাজ দা ডিসঅ্যাডভান্টেজ আউটওয়ে দ্য অ্যাডভান্টেজ, তখন ওটার ইন্ট্রোর লাস্টে আপনি বলে দিবেন যে না, যে নো বা ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে হচ্ছে যেটা বললাম, কন্ট্রাকশন ইউজ করা, শর্ট ফর্ম ইউজ করা যাবে না, যে আই হ্যাভেন্ট লেখা যাবে না, আই হ্যাভ নট লিখতে হবে, হ্যাঁ, কোনো কন্ট্রাকশন ইউজ করা যাবে না। আচ্ছা, আর ইন্ট্রোতে হচ্ছে এভাবে লিখতে পারেন যে ইন দা ফলোইং ইন দা ফলোইং প্যারা I am going to discuss about the reasons and the possible solutions for this problem. এরকম যদি আসে, যদি যে রিজন আসে বা যেটা আসে, হ্যাঁ, এটা লিখেও ইন্ট্রোডাকশন শেষ করতে পারেন, মানে যেটা আসবে আপনার এগ্রি ডিসএগ্রি বা রিজন বা সলিউশন, যেটা আসবে ওইভাবে আপনি আপনার ইন্ট্রোটা শেষ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আহ সব জায়গাতে প্যাসিভ ফর্ম ইউজ করা যাবে না, কোনো জায়গাতেই যাবে না এক্সেপ্ট ফ্রম রাইটিং টাস্ক 1-এ, ফ্লো চার্টে। ওটা আমি যখন রাইটিং টাস্ক 1 পড়াবো তখন আমি দেখাই দিব। বাট প্যাসিভ ভয়েস মানে দরকার ছাড়া ইউজ করা যাবে না, হ্যাঁ, দরকার পড়লে দু এক জায়গায় ইউজ করেন, বাট প্যাসিভ ভয়েস অনেক বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে। অ্যাভয়েড করা গেলে ভালো। হুম। আচ্ছা, স্পিকিং এর ক্লাস তো আপনারা করেছেন। স্পিকিং পার্ট 3 কিন্তু, যে আমরা এক একটা বডি প্যারাগ্রাফ যে বলি না, এই এক একটা বডি প্যারাগ্রাফ গুলোই কিন্তু স্পিকিং পার্ট 3 এর অ্যান্সারের মতো। যে আপনি যে এক একটা লজিক গুলো দেখাচ্ছেন, এগুলোই কিন্তু স্পিকিং পার্ট 3, যে এক একটা কোয়েশ্চেন করতে আমার যেগুলোর ডিউরেশন হতো 40 থেকে 50 সেকেন্ড, কিছু অ্যান্সার ছিল না সেগুলো। হুম। আর রাইটিং টাস্ক 2টা কিন্তু স্পিকিং পার্ট 2 এর মতো, আপনি রাইটিং এ যা লিখবেন স্পিকিং এও তাই বলবেন, দুইটা কিন্তু একদম মানে সেম সেম জিনিস, ঠিক আছে। স্পিকিং আর রাইটিং কিন্তু সেম সেম।
রাইটিং টাস্ক টুটা কিন্তু কিউ কার্ডের মতো, ঠিক আছে? আচ্ছা। আপু, ইডিয়ম কি ইউজ হ্যাঁ করতে পারবো? ভাইয়া, আবার একটু বলেন। ইডিয়ম ইউজ করতে পারবো? এখানে এরকম শুনছিলাম যে সর্বোচ্চ রাইটিংটা তে দুই তিনটা ইউজ করা, দুই একটা ইউজ করা যাবে। আবার কেউ বলছিল যে না, যাবে না। কি ভাইয়া, কি ইউজ করার কথা বলছেন এখনো বুঝি নাই। ইডিয়ম বা ফ্রেজ। ও, এইটা না, এরকম কিছু নাই আপনার। ইডিয়মস এন্ড ফ্রেজ মানে তো হচ্ছে যে কি বলবো, বাগধারা। আপনি যদি ইউজ করতে পারেন প্রপারলি, যেটা ভুল না হয়, ইটস ওকে, কোনো সমস্যা নেই। এটা কোনো এরকম নাই যে দুইটা ইউজ করতে হবে, তিনটার বেশি ইউজ করা যাবে না, এরকম কোনো সমস্যা। ইউজ করতে পারলে তো ভালো, দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, লেখাটা দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা গেল। এটা এই আর একটা টাস্ক টু। Some people like to try new things, for example, places to visit and time, and other people prefer to keep doing things they are familiar with. Discuss both these attitudes and give your opinion. আচ্ছা, এখানে কি বলছে যে কিছু কিছু মানুষ আছে ঘুরতে ফিরতে বা নিউ জিনিস ট্রাই করতে পছন্দ করে, কিছু কিছু মানুষ আছে ওই পুরানো ওই সার্কেলেই আটকায় থাকে, হ্যাঁ, যেটার সাথে সে ফ্যামিলিয়ার, নতুন কিছু ট্রাই করতে চান। তো ডিসকাস বোথ অ্যাটিটিউড, এটা এইটা একটা বডি প্যারাগ্রাফ হবে, যেটাতে আপনি এই দুইটা ভিউ নিয়ে ডিসকাস করবেন, এবং এই বডি প্যারাগ্রাফটা যেহেতু বোথ ভিউ নিয়ে হচ্ছে আপনার ডিসকাস করতে বলছে, সো এটা একটু বড় হবে। হুম, এটা একটু বড় হবে, এবং এখানে আপনি দুইটার জন্যই দুইটা এক্সাম্পল দেখাবেন। এই যে ট্রাই নিউ থিংস এর একটা এক্সাম্পল দেখাবেন, আর হচ্ছে এই যে যে কিপ ডুইং থিংস দে আর ফ্যামিলিয়ার উইথ, এটার একটা এক্সাম্পল দেখাবেন। এবং এই বডি প্যারাগ্রাফটা একটু বড় হবে, 8-9 লাইনের হবে। আর গিভ ইউর ওন অপিনিয়ন, এখন আপনি এই দুইটার মধ্যে থেকে কোনটা প্রেফার করতেছেন এইটা নিয়ে আপনি আরেকটা বডি প্যারাগ্রাফ লেখেন, যে আপনার ওন অপিনিয়নটা দেন, ঠিক আছে? এই বডি প্যারাগ্রাফে নাই, কারণ এখানে আপনি যতটুকু লিখবেন অতটুকু, অপিনিয়ন আপনি কতটুকু দেখাতে পারছেন, ঠিক আছে, সেইটাই এরকম আর কি। তো আপনি যখন এইভাবে যে লেখাটা ডিভাইড করে ফেলবেন এবং কোন এক্সাম্পল দেখাবেন, এখানে যে অনেক বড় নোট করতে বলছি এরকম না, কি ওয়ার্ডে দুই তিনটা ওয়ার্ডে একটু লিখে ফেললেন, তাহলে আপনার হচ্ছে যে সাজানো হয়ে গেলে লেখাটা স্পিড বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমার যে সেকেন্ড টাইম আইএলটিএস দিলাম, ওইখানের টপিকটা ছিল টাস্ক টু এর, যে অনেকে মনে করে যে লাইফে সাকসেসফুল হইতে হইলে একটা ভালো ব্যাচেলার্স ডিগ্রি দরকার, আবার অনেকে মনে করে যে না, ভোকেশনাল ডিগ্রি হইলেই যথেষ্ট, হ্যাঁ। তো আপনি এটার কোনটার পক্ষে হচ্ছে আপনি, মানে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আর হচ্ছে যেন আরেকটা কি, হ্যাঁ, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি আর ডিসকাস ইউর অপিনিয়ন, এরকমই একটা কিছু আসছিল, ঠিক আছে? তো এখন আমি সাইড নিছি হচ্ছে হ্যাঁ, একটা ভালো ডিগ্রি, ভোকেশনালটার থেকে আমার মনে হয়েছে যে না, একটা লাইফে হচ্ছে সাকসেসফুল হইতে হলে একটা প্রেস্টিজিয়াস জবের দরকার। প্রেস্টিজিয়াস জবের জন্য আমার একটা অবশ্যই কোয়ালিটি এডুকেশনের দরকার আছে। এই কারণে আমি ওইটার সাপোর্ট দিচ্ছি। এখন আমি যদি ভোকেশনালের সাপোর্ট দিতাম, তাতে যে আমি নাম্বার কম পাবো এরকম কিছু না। আপনি যেটাতে বেশি লিখতে পারবেন, লজিক্যাল কথা যেটাতে বা রেলিভেন্ট কথা যেটাতে বেশি লিখতে পারবেন, আপনি ওইটাই চুজ করবেন, এটাতে কোনোটা নাম্বার কম বেশি হবে না। যেমন ছোটবেলায় রচনা আসতো না, বাংলায় হয়তো আসছে ষড়ঋতু, আবার আরেকটা রচনা দিছে গরু। এখন সবাই ষড়ঋতু লিখছে কারণ ষড়ঋতুতে নাম্বার ভালো আসবে, এবং এটা কিন্তু আসলেও ট্রু ছিল, এরকম হইতো। কিন্তু এইখানে এরকম কিছু নাই, এখানে এরকম কিছু নাই, আপনি যেটা লিখবেন সেটার পক্ষে থেকেই মানে আপনি এনাফ লিখতে পারলে, সব ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি ফুল মার্কসই পাবেন, ঠিক আছে? বোঝাইতে পারছি মিনার ভাই? জি আপু, বুঝছি। আচ্ছা, এই আরেকটা। আচ্ছা, এখানে একটা প্রবলেম আর একটা সলিউশন দেয়া আছে, যে প্লাস্টিক ব্যাগস, মানে সলিউশনটা চেয়েছে আর কি, সরি, প্রবলেম সলিউশনের যে ওই যে টাইপ অফ টাস্ক টু এর ওইটা বলতেছিলাম আর কি, যে কোন টাইপটা এসেছে। প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক বটলস এন্ড প্লাস্টিক প্যাকেজিংস আর ব্যাড ফর দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা একটা প্রবলেম দেয়া আছে যে এগুলো এগুলো এনভায়রনমেন্টের জন্য খারাপ, হ্যাঁ। হোয়াট ড্যামেজ ডাজ প্লাস্টিক ডু টু দ্য এনভায়রনমেন্ট, এটা একটা বডি প্যারাগ্রাফ হবে। প্লাস্টিকের জন্য কি কি হয়, যে লিখবেন প্লাস্টিক বায়োডিগ্রেডেবল কোনো ম্যাটেরিয়াল না,
সো এটা মাটিতে ডিকম্পোজ হয় না, পচে গলে মিশে যায় না, এটা দেখা যায় 300-400 বছরও মাটির নিচে অবিকৃত অবস্থায় থেকে যায়, এটার কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, সো এটা খুবই খারাপ, কারণ এটার জন্য হচ্ছে গাছপালা হচ্ছে প্রপার নিউট্রিশনটা পেতে পারে না, বাধাগ্রস্ত হয়। তারপর হচ্ছে ভূগর্ভস্থ পানির লেয়ারেও ঝামেলা হয়, এবং অবশ্যই সয়েল পলিউশন হয়। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটার দ্বারা হচ্ছে পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এই ড্যামেজ গুলো আপনি লিখলেন, ঠিক আছে। এরপর চাইলে একটা এক্সাম্পল দেন, যে দেখা যায় যে ওভারঅল ওয়ার্ল্ডে মাটি দূষণের, ওভারঅল ওয়ার্ল্ডে বা ওভারঅল ওয়ার্ল্ডে 75% কান্ট্রিতেই মাটি দূষণের মানে সয়েল পলিউশনের মেইন কারণ হচ্ছে এই প্লাস্টিক পণ্য ব্যবহার করা। হ্যাঁ, ঠিক আছে। মানে এক্সাম্পলটা কিরকম দিতে হবে আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। হ্যাঁ, এক্সাম্পলটা মানে এরকম আপনি একটা বানায় দিলেন, ঠিক আছে, যে এত পার্সেন্ট দেশেই দেখা গেছে যে প্লাস্টিক পণ্য খারাপ। প্লাস্টিক পণ্য খারাপ মানে প্লাস্টিক পণ্য মাটি দূষণের দায়ী। হ্যাঁ, এটা একটা বডি প্যারাগ্রাফ গেল। হোয়াট ক্যান বি ডান বাই গভর্নমেন্টস এন্ড ইন্ডিভিজুয়ালস টু সলভ দিস প্রবলেম। আচ্ছা, সলিউশন চাইছে। সলিউশনে বলতে হবে যে হ্যাঁ, গভর্নমেন্টের কিছু স্ট্রিক্ট রুলস ইম্পোজ করতে হবে, যেন এটা সিটিজেনরা মেনে চলে, আর মেনে না চললে একটা সার্টেন অ্যামাউন্টের ফাইন তাদেরকে পে করতে হবে। হ্যাঁ, এই এরকম স্ট্রিক্ট হইলেই তখন হচ্ছে এই যে প্লাস্টিক পণ্যের ব্যবহারটা, আহ এটার জন্য একটা সলিউশন, এটা একটা পসিবল সলিউশন, যে প্রপার জায়গায় ডিসপোজ করতে হবে, জায়গায় জায়গায় হচ্ছে বাস্কেট, ডাস্টবিন থাকবে যেখানে সেটা ডিসপোজ করতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না, এবং যতটা সম্ভব কি বলবো, ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালের জিনিসপত্র ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে যেসব, যেমন হচ্ছে কাগজের ব্যাগ, পাটের ব্যাগ, এইসব জিনিসপত্র ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এই পয়গুলো গভর্নমেন্ট থেকে আসতে হবে। কারণ কি, ইন্ডিভিজুয়াল মানুষজন এই সব ধরনের স্টেপ গুলো নিলে এগুলো পরে পরে দেখা যায় যে সাকসেসফুল হয় না, ফলপ্রসূ হয় না। সো গভর্নমেন্ট থেকে এটা আসলে এবং স্ট্রিক্টলি মেনটেন করা হলে দেখা যাবে যে এই প্লাস্টিক পণ্যের ব্যবহার অনেকাংশেই কমে আসছে। এবং এই যে এখানে একটা তখন এক্সাম্পল দেন, যে দেখা দেখা গেছে কানাডাতে বা আমেরিকাতে একটা কান্ট্রি বানায় দেন, হ্যাঁ, বা জার্মানিতে গভর্নমেন্টের স্ট্রিক্ট রুলস এর কারণে প্লাস্টিক পণ্যের ব্যবহার একদম অলমোস্ট জিরো হয়ে গেছিল, ঠিক আছে। একটা বানায় দিয়ে দেন, কিন্তু অবশ্যই যে আমি জার্মানি কেন সিলেক্ট করলাম, বা আমেরিকা বা কানাডা, একটা উন্নত দেশ সিলেক্ট করেন, এটা নিশ্চয়ই আমাদের দেশে পসিবল না। আর আপনি যদি লেখেন বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার জিরো হয়ে গেছে, এটা কি কোনোদিন পসিবল? পসিবল না। সো এমন একটা কান্ট্রি সিলেক্ট করেন যেটা সেফ, ঠিক আছে। তারপরে লিখে, এই সলিউশন গুলো লিখে, সলিউশন তো না মানে গভর্নমেন্ট থেকে আর আচ্ছা, ইন্ডিভিজুয়াল যেহেতু বলছে, আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি বলতে পারেন, যে আমাদের অবশ্যই এই রুলস গুলো মেনে চলতে হবে। হ্যাঁ, এই রুলস গুলো মেনে চললে আমরা হচ্ছে একটা দূষণ মুক্ত একটা এনভায়রনমেন্টের কি বলবো, নেক্সট জেনারেশনকে একটা এরকম একটা ভালো পলিউশন ফ্রি একটা এনভায়রনমেন্ট দিতে পারবো। তারপর একটা কনক্লুশন লিখে এটাকে শেষ করতে পারেন, ঠিক আছে। এই ফর্মে লিখলে আপনার নাম্বারটা ভালো আসবে। আর এই যে স্যাম্পল অ্যান্সার গুলো কি করবেন, এখান থেকে এই পর্যন্ত গুগল বারে টাইপ করবেন, টাইপ করে একটা হাইফেন দিয়ে ব্যান্ড 9 অ্যান্সার দিয়ে সার্চ দিবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর স্যাম্পল অ্যান্সার আসে, ঠিক আছে। স্যাম্পল অ্যান্সার গুলো দেখেন, ওদের সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখেন, এবং আমি যেভাবে বলছি যে ও যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, তারপরে কনক্লুশন, এভাবে লিখেন, খুব ভালো নাম্বার আসবে। আমার মতো 7 না আসলেও 6.5 আসার কথা, ঠিক আছে। আমার ফার্স্ট টাইমেও 7 এসেছিল রাইটিং এ, সেকেন্ড টাইমেও 7 এসেছিল। আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে ওই যে ওই প্যারাটা যে দেখাচ্ছিলাম ওইটা একটু দেখাই। আচ্ছা, এই এই যে এটা ছিল, এটাতে ছিল যে ওই যে ম্যাটেরিয়ালিস্টিক পজিশনের কারণে আমাদের যে হিউম্যান কোয়ালিটি গুলো, ওগুলোর গুরুত্ব কমে যাচ্ছে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো অবশ্যই আমি এটাকে এগ্রি করছি। এগ্রি করে একটা বডি প্যারাগ্রাফ আমি লিখছি। হুম, এটা একটু পড়ে শোনাই কি লিখছি। হ্যাঁ,
যে লিভিং ইন এ মডার্ন ইরা উই স্টিগমাটাইজ দ্যাট এভরি হিউম্যান বিইং মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড এন্ড রেসপেক্টেড অন দ্য বেসিস অফ হাউ মাচ হি আর্নস। আমাদের সমাজে তো এখন এটাই চলে না, যার যত বেশি টাকা আছে আমরা তাকে তত বেশি সম্মান দিই বা তার তত বেশি ভ্যালু, তাই না? এটাকে আমরা একটা স্টিগমা বানাই ফেলি। এই যে এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করলে আপনার নাম্বার ভালো হবে, ঠিক আছে, স্কোর ভালো আসবে। As a result, our human qualities are being destroyed day by day, and we are getting obsessed to more materialistic things such as, আচ্ছা লাইক লিখবেন না, লাইক লিখি না, লাইক অমুক সমুক, লাইকটা লিখবেন না, এটা ইনফর্মাল, সব ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, ঠিক আছে? such as smartphones, cars, computers, smart televisions, etc. হ্যাঁ, we consider them as a sign of better status। যে আমরা এই জিনিসগুলোকে ভাবি, কারো বাসায় গিয়ে যখন এগুলো দেখি আমরা কি জাজ করি, আমরা কিন্তু যতই বলেন আমি জাজ করি না, আমার মন অনেক বড়, তবুও আমরা কিন্তু সবাই কম বেশি জাজ করি, তাই না? তো তখন কারো বাসায় গিয়ে এগুলো দেখলে, গাড়ি দেখলে, নিজেদের ফ্ল্যাট আছে, সুন্দর বড় টিভি আছে, বাসাটা সুন্দর দেখলে কি মনে করি? অনেক বড় লোক। তো তখন তাকে আমরা এমনিতেই সম্মান দিই। বাট এইটা কিন্তু আমরা যাচাই করি না, লোকটা টাকাটা কি ভালো উপায়ে আয় করছে না খারাপ করছে, এগুলো কি দেখি? এগুলো দেখি না, তাই না? আচ্ছা, উই অফটেন ডু নট ভ্যালু আ পারসন, এই যে আমি কিন্তু ডোন্ট লিখি নাই, হ্যাঁ, ডু নট লিখেছি, ঠিক আছে, কোনো কনস্ট্রাকশন ইউজ করা যাবে না, একদম ফুল ফর্মটা ইউজ করবে। উই ডু নট ভ্যালু আ পারসন ইফ হি ডাজ নট বিলং ফ্রম আ ওয়েল টু ডু ফ্যামিলি ইভেন ইফ হি ইজ জেনারাস। যে আমরা একটা পার্সনকে ভ্যালু করি না যদিও দেখা যায় যে সে জেনারাস, ভালো একটা মানুষ, তবুও আমরা তাকে ভ্যালু করছি না, কারণ সে কোনো একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে না, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এই যে এখানে ইভেন ইফ ইউজ করেছি, হ্যাঁ, তারপর হচ্ছে আগের সেন্টেন্সে কি ইউজ করেছি, যে অ্যাজ এ সাইন অফ, হ্যাঁ, এই যে অ্যাজ, তারপরে হচ্ছে এখানে কি ছিল, এই যে এন্ড তো ছিলই, এটা দিয়ে দুইটা সেন্টেন্সকে অ্যাড করেছি, আর এখানে ছিল এই যে এন্ড ছিল, এখানেও এন্ড ছিল, কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, তো এই যে দেখেছেন প্রতিটাই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেন্ট টেন্স, তাই না? এটা দেখানোর কারণ এটাই যে এইভাবে লিখলে নাম্বার গুলো ভালো আসে, ঠিক আছে? উই আর সো বিজি ইন শোয়িং অফ আওয়ার লাক্সারি স্টাফস এন্ড গ্যাজেটস, এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একদমই অ্যাবসেন্ট থাকবে এমন কোনো কথা নেই, থাকবে একটা দুইটা, বাট আপনি চেষ্টা করবেন কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে। অ্যাপারেন্টলি একটা কমা হবে, কমাটা দেওয়া নেই। উই ক্যান নট রিকগনাইজ দ্যাট উই আর মেকিং আওয়ারসেলভস আইসোলেটেড। অ্যাপারেন্টলি আমরা কিন্তু খেয়াল করতেছি না যে আমরা যে নিজেদেরকে আইসোলেট করে ফেলতেছি। আওয়ার ইনেট হিউম্যান কোয়ালিটিস, অ্যাফেকশন have been lost for our materialistic approach towards life. This sudden change in priorities are responsible for such deteriorating attitude. এটা একটা বডি প্যারাগ্রাফ কেসে, বডি প্যারাগ্রাফটা খুবই ভালো, বাট এখানে আমি একটা এক্সাম্পল দেই। এখানে একটা এক্সাম্পল দেয়া যেত, এখানে ডেটটা যদি দেখেন 21 সালের জুলাই, আমি নভেম্বরে দিয়েছিলাম, তো তো তখন মাত্র মাত্র প্রিপারেশন শুরু করেছিলাম, তো তখন আসলে আমি এতটা জানতাম না। এখানে একটা এক্সাম্পল কিরকম দেয়া যায়, কোনো আইডিয়া আছে মিনার ভাই বা রাবে আপু, একটু বলেন। পুরা ক্লাসে তো আমি বক বক করলাম, আপনারা একটা এক্সাম্পল দিয়ে আমাকে একটু হেল্প করেন যে এখানে কি একটা এক্সাম্পল দেওয়া যায় যেটা রেলিভেন্ট হবে। আচ্ছা আমি বলে দিই, এখানে দেওয়া যায় তো, যেমন হচ্ছে দেখা যায় নর্থ আমেরিকাতে বা ইউরোপে বা যে কোনো কান্ট্রি, একটা না কান্ট্রির নাম দিয়ে আপনি বলতে পারেন যে এত পার্সেন্ট কান্ট্রিতে, না এত পার্সেন্ট, এই কান্ট্রিতে দেখা যায় যে মোর দেন 60% বাচ্চা, 60% হচ্ছে এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোর দিকে অনেক বেশি ইনক্লাইন্ড হয়ে যাওয়াতে the children become more inclined to these materialistic things, that uh, a gap has been created between the parents and the children। ঠিক আছে, বোঝা গিয়েছে কি বললাম? আচ্ছা, এটা একটা বডি প্যারাগ্রাফ ছিল। আরেকটা বডি প্যারাগ্রাফ ছিল এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে আমি লিখেছিলাম, যে নিউক্লিয়ার ফ্যামিলির থেকে মানে এখন এক্সটেন্ডেড ফ্যামিলি তো চলেই যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি দিয়ে সব রিপ্লেস হয়ে যাচ্ছে, সো
এটাও আরেকটা কারণ যে বাবা মা জবে চলে যাচ্ছে, বাচ্চাদেরকে সময় দিতে পারতেছে না, এই কারণেও বাচ্চারা হচ্ছে তাদের ফ্রি টাইমটা কাটানোর জন্য এইসব ম্যাটেরিয়ালকে বেছে নিচ্ছে। ঠিক আছে, তো এইটা আরেকটা ছিল। এখানে আমি জাস্ট বডি প্যারাগ্রাফটা লিখেছি, এখানে কোনো ইন্ট্রোডাকশন বা কনক্লুশন। হ্যাঁ, আমার মেইন টার্গেটটা ছিল যে আমি দুটো বডি প্যারাগ্রাফ লিখি। ঠিক আছে, তো এইভাবে লিখলে এখানে কিন্তু প্রতিটা লাইনের মধ্যে কোহেশনও আছে, প্রতিটা লাইন কানেক্টেড, যে একটা লাইন খামচি দিয়ে এখান থেকে ওইখান থেকে লেখা এইভাবে না। তো এইভাবে লিখতে পারলে, এরকম প্যাটার্নটা মেনটেন করতে পারলে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো নাম্বার আসবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? রাইটিং ম্যাম, নিয়েও জিজ্ঞেস করতে পারেন, বা আপনাদের রিডিং লিসেনিং এর কোনো সমস্যা থাকলেও জিজ্ঞেস করতে পারেন। রিডিং বা লিসেনিং কি শুরু করেছেন? ম্যাম শুরু করা হইছে করি। কিন্তু প্র্যাকটিস তেমনটা হইতেছে না। আচ্ছা, চেষ্টা করবেন কি একটু প্রতিদিন প্র্যাকটিস করতে, অল্প করে হলো, যে আমি আজকে একটা প্যাসেজ করব, মিনিমাম একটা প্যাসেজ আমি করব। একটা মানে পুরো রিডিং এর একটা পার্ট করা সেটা না, যে তিনটা প্যাসেজ থাকে না, আমি একটা করব এবং সেটা প্রপারলি করব, 20 মিনিটেই করব। আজকে আমি লিসেনিং এর একটা পার্ট করব, চারটা পার্ট না করি, একটা পার্ট আমি করব। ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে করেন, একটু একটু করে না করলে এটা হবে না। ঠিক আছে, মিনার ভাই কিছু বলার আছে, জিজ্ঞেস করার আছে কিছু? আপু বলতেছিলাম যে যে এক্সাম্পল গুলো দিচ্ছিলেন আপনি, এই যে কানাডার একটা এরকম, মানে আমি একটা যে আহসান ভাই একটা শিখাইছিল যে যে কি জানো, মনে করেন সায়েন্টিস্ট মিনার কিংবা আমি একজন মিনারের রিপোর্ট অনুযায়ী 60% বা 70% একটা রিপোর্ট দিয়ে আহ, এটা হচ্ছে আমি অমুক ইউনিভার্সিটি, এরকম একটা কোনো কিছু যদি দেওয়া হয়, এরকম কোনো হ্যাঁ দেন, সমস্যা হবে? কোনো সমস্যা নাই, আমি তো বারবার এটাই বলতেছি যে যেটা দেন বানায় দেন, কিন্তু সেটা যেন না, কমন এরা সেন্সে তো চেক এমন ভাবে করবে না দেন এরকম কোনো যে কিছু? হ্যাঁ মানে সত্যি চেক করবে না, যেটা মানে এটা মানে সত্যতা চেক করবে না, কিন্তু আপনি এক্সাম্পলটা দিছেন কিনা এটাই দেখবেন, আর কিছু। ঠিক আছে, আপনি সেটা যেভাবে দেন, এক্সাম্পল এক্সাম্পল বানায় দেন, যেভাবে দেন আপনার সুবিধা মতো সুন্দর করে একটা এক্সাম্পল আপনি প্রেজেন্ট করেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন? তারপর এগুলো যদি মানে এই সেম কাজটা যদি এক্সাম্পল গুলো স্পিকিং এর জন্য পার্ট 3 করি। আহ পার্ট 3 অ্যাকচুয়ালি কি, এখানে তো এটা তো অনেকখানি লেখা তাই না, কিন্তু পার্ট 3 দেখা যাবে হয়তো আপনি এখান মানে থেকে এইটুক পর্যন্ত না, বলছেন। ওরা একটা কোশ্চেন করলো, সাপোজ আমি ওইটার অ্যান্সার দিলাম, সাথে একটা রিজন প্লাস ফর ইনস্টেন্স এরকম একটা কিছু বললাম, যে আচ্ছা, এরকম একটা হ্যাঁ দিতে অমুকের পারেন, ইসের। কোনো সমস্যা নেই, দিতে পারলে তো খুবই ভালো, নাম্বার ভালো আসবে। মাথায় যেটা চলে আসবে বলে দিতে পারেন, স্পিকিং তো এরকমই। হ্যাঁ, আর স্পিকিং আর রাইটিং কিন্তু সেম জিনিস। স্পিকিং পার্ট 3 কিন্তু এই যে এক একটা বডি প্যারাগ্রাফ গুলো এক একটা স্পিকিং পার্ট 3 এর কোয়েশ্চেন গুলা। ঠিক আছে, আর আমাদের রাইটিংটা 2টা কমপ্লিটলি কিন্তু স্পিকিং পার্ট 2 এর কিউ কার্ড, মানে পার্ট 2 তো কিউ কার্ড আর কি, রাইটিংটা 2টা কিন্তু কমপ্লিটলি কিউ কার্ড। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই লিখবেন, স্পিকিং আর রাইটিং সেম। ঠিক আছে, এই রুলস ফলো করে স্পিকিং এ ফলো করলেও কিন্তু আপনি ভালো নাম্বার পাবেন। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে। ও রাবে আপু, স্পিকিং এর ক্লাসটা কিন্তু আমি পেলাম না আপু, স্পিকিং এর ক্লাসটা তো আমার একটু দরকার ছিল। আপনি যদি হ্যাঁ না ওই দিনও পারেন, আপনি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড দিতে পারবেন। মেইলে গুগল ড্রাইভে কিভাবে আপলোড দিতে হয় আমি আপনাকে আমার মেইল আইডিটা পাঠিয়ে দিচ্ছি, আপনি না পারেন, যে পারে এই ধরনের কাজ তাকে একটু বলবেন। গুগল ড্রাইভে আপলোড দেওয়া কোনো ব্যাপার না, আপনি যদি না পারেন একটু ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিলেও পারবেন। যে আমি যে upload দেওয়ার পরে আপনার কাছে দিয়ে দিছিলাম, কিন্তু তারপর তো আপনি বলতেছেন আমার যে কাছে কিন্তু যায়নি। আসে নাই আপু, আমার কাছে আসে নাই, আসলে কিন্তু আমি পেতাম, আসে নাই। হয়তো হতে পারে সাইজ বড় দেখে আসতেছে না। আপনি এক কাজ করতে পারেন, যেটা ওই যে কাউকে একটু দেখিয়ে একটু বলতে পারেন আমাকে একটু ভিডিওটা দরকার আপু। এই ভিডিওটা ছিল মানে লাস্ট সোমবার মানে গত সপ্তাহে সোমবারের ক্লাসের ছিল স্পিকিং এ। যে পারে
বা হচ্ছে আপনি কোথায় থাকেন আপু? নারায়ণগঞ্জে সানার পার্ক। আচ্ছা, কম্পিউটারের কিছু দোকান থাকে না, জি। ওনাদেরকে গিয়ে বললেও হবে যে আমাকে এই মেইল অ্যাড্রেসে আমাকে একটু এটা কি ভাইয়া একটু গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিবেন, করে দিবে। যদি বাইরে যান একটু মনে করে এটা একটু করে আপু, ভিডিওটা একটু দরকার ছিল। মনে থাকবে, বাইরে গেলে একটু মনে করে করেন, ঠিক আছে? নেক্সট ক্লাসের আমার গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে। আচ্ছা, তো আমার মেইল আইডিটাকে একটু অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে আমি এটা দেখতে পারবো। আমার মেইল আইডিটা আপনাকে আমি সেন্ড করেছি হোয়াটসঅ্যাপ। আপনি না পারলে ওই দোকানে নিয়ে যান, উনি করে দিবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন আপু? আমার ভিডিওটা একটু দরকার ছিল। জি। আপনি হচ্ছে আজকে তো বুধবার, নেক্সট ক্লাস তো শনিবার, আপনি এটা আমাকে একটু শনিবারের আগে দিবেন, ঠিক আছে? মনে করে দিতে পারবেন? ওকে ম্যাম। আপনি তো এই দুই একদিনের মধ্যে বাইরে তো যাবেনই হয়তো, এমন তো না যে যাবেন না। যেদিন মনে করে এটা একটু করবেন, ঠিক আছে? ওই কম্পিউটার দোকানে ওদের কাছে নিয়ে গেলে ওরা করে দিবে, কোনো সমস্যা নেই। এটা একটা 2 মিনিটের কাজ। জাস্ট আপনার গুগল ড্রাইভে যদি আপলোড দেওয়াই থাকে, আমার মেইল আইডিতে যদি অ্যাক্সেস দিয়ে দেন, আমি তো দেখে নিতে পারবো। বুঝতে পারছেন আপু? আর এমনি রাইটিং নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? মিনার ভাই বা রাবে আপু আর কোনো জিজ্ঞাসা আছে? না ম্যাম। আচ্ছা, মিনার ভাই কোনো সমস্যা আছে বা প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল? লিসেনিং এ হয়েছিল কালকে একটু। আচ্ছা, সমাধান হয়েছে সেটা? পারছিলাম, মানে স্ক্রিপ্ট দেখে পারছিলাম। আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসই হচ্ছে মানে বলেন না ওই যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই জিনিসগুলো আসলেই সত্যি, প্র্যাকটিস করতে থাকেন, ভালো হবে। ক্লাস শেষ হলে আপনাদের আর কয়টা ক্লাস বাকি বলতে পারেন? আমি তো মানে আগের ব্যাচের অ্যাপ্রক্সিমেট। সব ক্লাসই করছি আমি। আচ্ছা, সমস্যা হচ্ছে আপু স্পিকিং নিয়ে, এর জন্য বেশি সমস্যা হচ্ছে। স্পিকিং হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে নিজে প্র্যাকটিস করেন, নিজের সাথে নিজে স্টপ ওয়াচ নিজের অন সাথে করে। নিজে কারোর সাথে কথা বলবো, কারোর সাথে কথা বলারও ওরকম কোনো কিছু নাই। নিজের সাথে নিজে, আগে বলতেছি নিজের সাথে নিজে কোনটা করবেন, কিউ কার্ড, যে আপনি টানা 2 মিনিট বলতে পারছেন কিনা ওটা নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে আরেকজন পার্টনারও লাগবে, নিজের সাথেও প্র্যাকটিস করতে হবে, প্লাস একজন পার্টনারও লাগবে, ঠিক আছে? আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখান থেকে কাউকে খুঁজে নেন যে আমার সাথে কে প্র্যাকটিস করবেন একজন। আগের ব্যাচের আপনার 2-3 জন ছিল, তারা করতো, হুট করে তারা হারাই গেল, ব্যাচও শেষ। আর ওরকম অ্যাক্টিভও পোলাপান ছিল না। আচ্ছা দেখেন তাহলে আপনার পাশে কে আপনার সাথে একটু প্র্যাকটিস করবে। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, যে প্র্যাকটিস করবে আপনাকে কোশ্চেনটা মুখে বলবে, আপনি এটার অ্যান্সার বলবেন, জাস্ট সে কোশ্চেন তো এটা যে কেউই হইতে পারে, তাই না? অবশ্য আইএলটিএস পড়তেছে এরকম হইলে ভালো হয়, কারণ হচ্ছে বোঝার ব্যাপারও কিছুটা আছে। আগে নিজের প্র্যাকটিসটা নিজে শুরু করেন, এরপরে কাউকে খুঁজে পাবেন ইনশাল্লাহ। আপনার এরকম নাই যে ফ্রেন্ডরা বাইরে চলে গেছে, ওদেরকে একটু বলেন যে একটু সময় দিতে, বা বাইরে যাবে আমি আপনার নিজেই সাথে। তো ছোট মানুষ, আমার বাইরে যাবে কে? আচ্ছা, মানে আপনার বয়সের যারা আপনার ফ্রেন্ডরা কেউ কি বাইরে যাচ্ছে আর আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে? না, আইএলটিএস এর প্রিপারেশন কেউ ওরকম নিচ্ছে না। এমনি সিবি স্পিকিফাই ওইখানে 30 মিনিট করে কথা বলতে পারি, ওইটাই বলি। আচ্ছা, চেষ্টা করেন যে ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা এখান থেকে কাউকে একটু আপনার সাথে, সবার জন্য এটা অ্যাডভাইস যে যার যার মতো একটা পার্টনার খুঁজে নিতে, যে একটু স্পিকিংটা প্র্যাকটিস করলেন। আমি হচ্ছে আমার যেসব ফ্রেন্ডরা অ্যাব্রোড চলে গেছে তাদের সাথে প্র্যাকটিস করছিলাম, ওদেরকে বলছিলাম যে ওদের যেদিন সময় আমাকে একটু সময় দিতে, ওই দিন প্র্যাকটিস করছিলাম, এইভাবে করছি। আর মুখের জড়তা কাটাইতে স্পিকিং এর জন্য ওই যে রিডিং প্যাসেজ গুলো দেখে দেখে জোরে জোরে রিডিং করেন, তাহলে হচ্ছে জড়তা কেটে যাবে, ঠিক আছে? আজকে তাহলে আচ্ছা, ক্লাসটা শেষ করি। আর কোনো কোয়েশ্চেন আছে?
না আপু নেই। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।